করছিল। একটা ছোট কাঠের নৌকা সেই ঝড়ের মাঝে খুব বাজেভাবে নড়ছিল। রাঘব যে কোনো উপায়ে নৌকা সামলানোর চেষ্টা করছিল। বৃষ্টিতে ওর জামা কাপড় একদম ভিজে গেছিল আর ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। ঝড়ে হাওয়ার মাঝখানে ও শেলটা জোরে ধরেছিল যাতে নৌকা পাল্টে না খায়, কিন্তু ঝড় এখনো থামার কোনো নামই নিচ্ছিল না। হে ভগবান, আমাকে বাঁচাও, এই ঝড় ঝঞ্ঝা আমাকে মেরে ফেলবে, আমার নৌকো তো ভাঙতে বসেছে। তখনই হঠাৎ একটা বড় ঢেউ নৌকাতে ধাক্কা দিল। নৌকার ভেতরে জল ঢুকতে লাগলো আর সেটা আস্তে আস্তে সমুদ্রের মধ্যে ডুবতে লাগলো। রাঘবের হাত শেল থেকে ছুটে গেল আর গভীর সমুদ্রে ডুবতে লাগলো। কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই ও সমুদ্রের গভীরে ডুবে যেতে লাগলো। 3 দিন পর সূর্য তীব্র চমকাচ্ছিল আর আবহাওয়া এখন শান্ত হয়ে গেছিল। এই দূরের দ্বীপের কিনারাতে রাঘব অজ্ঞান হয়ে আর পুরোপুরি ভিজে ভাবে পড়েছিল। ছোট এক 10 বছরের আদিবাসী ছেলে দৌড়ে ওর সামনে এলো। দেখলো যে রাঘব বেঁচে আছে কি মারা গেছে। তখন ছোট জানতে পারলো যে রাঘব বেঁচে আছে। তখন ও অন্য লোকেদেরও ডেকে আনলো। বাবা, বাবা, তাড়াতাড়ি আসো, দেখো সমুদ্র থেকে কেউ বয়ে এসেছে। ভীম যে আদিবাসীর মুখপাত্র ছিল সে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো আর রাঘবকে দেখতে লাগলো। ও রাঘবের সামনে এসে ওর হাতের নাড়ি পরীক্ষা করে দেখলো। এ বেঁচে আছে ছোটু, এ আমাদের মতো কিন্তু দেখতে নয়, এ বাইরের কোনো দুনিয়ার মানুষ মনে হচ্ছে। ঝড়ের ধাক্কায় ও এখানে চলে এসেছে। বাবা, ওর কাপড় কিরম অদ্ভুত দেখতে, এ কি আমাদের ক্ষতি করবে? না, এ এখন খুবই কমজোর। আমরা হলাম আদিবাসী, আমরা কাউকে এইভাবে ছেড়ে যেতে পারি না। একে আমাদের গ্রামে নিয়ে যাই। ভীম রাঘবকে নিজের কাঁধে উঠিয়ে নিল আর নিজের গ্রামের দিকে চলতে লাগলো আর ছোট ওনার সাথে চলতে লাগলো। 1 সপ্তাহ কেটে গেল। রাঘব মাটি আর বাঁশ দিয়ে তৈরি এক আদিবাসী ঝুপড়িতে বিশ্রাম নিচ্ছিল। সোমা সেখানেই ওর দেখভাল করছিল আর ওর চিকিৎসাও করছিল। রাঘব আস্তে আস্তে নিজের চোখ খুলল। ওর আবছায়া নজর আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। সোমাকে অদ্ভুত জামা কাপড়ে দেখে ও চমকে ওঠার চেষ্টা করলো, কিন্তু দুর্বলতার কারণে ও আবার পড়ে গেল। সোনা ওকে হাত দিল আর আস্তে আস্তে উঠতে সাহায্য করলো। আরাম করো, তুমি একদম সুরক্ষিত আছো, তোমার শরীরে এখনো শক্তি নেই। আমি আমি কোথায়? আর তোমরাই বা কারা? আর আমার নৌকোই বা কোথায়? আমি আমার গ্রামে যেতে চাই। তখনই ভীম তাজা জংলি ফলের ঝুড়ি নিয়ে ঝুপড়িতে এলো। ভীম ফলগুলোকে একটা কোনায় রেখে রাঘবের কাছে এলো। এটা আমাদের কুটির। তোমার নৌকো ভেঙে গেছে, কিন্তু তুমি প্রাণে বেঁচে গেছো। এই জড়িবুটির রসটা খেয়ে নাও। সোমা রাঘবকে একটা সবুজ রঙের রসের বাটি দিল। রাঘব কিছুক্ষণের জন্য থেমে গেল, কিন্তু রসের গন্ধ ঠিকঠাক লাগলো। রাঘব আস্তে আস্তে সেই রসটা খেতে লাগলো আর তার স্বাদ ওর ভালো লাগতে লাগলো। এটা এটা কি? এটা তো খুবই সুস্বাদু। আমার আমার যন্ত্রণাও কমছে। এটা জংলি জড়িবুটি আর জংলি মধু, আমাদের জঙ্গলে আমাদের সব থেকে বড় ওষুধ। রাঘব সেই দয়ালু আদিবাসী লোকদের দিকে তাকালো আর বুঝে গেল যে ও এখন সুরক্ষিত। ও আবার বিছানায় শুয়ে পড়ল। কিছু সপ্তাহ কেটে গেল। রাঘব এখন মোটামুটি ঠিক হয়ে গেছিল। ও ভীম আর ছোটুর সাথে জঙ্গলে হাঁটছিল। তিনজনে এক অদ্ভুত ঝাড়ির সামনে এসে দাঁড়ালো, যেখানে নীল রঙের মিষ্টি আলুর মতন সবজি ঝুলছিল। ভীম গাছকে ক্ষতি না করে সেটা আলতো করে তুললো আর ছোটু সেটা একটা একটা করে একাঠা করলো। আপনারা সবজি এত সাবধানে কেন তুলছেন? আমাদের গ্রামে তো কোদাল দিয়ে সোজা ওই চারা গাছটাকে তুলে ফেলে।
রাঘব, এই ধরিত্রী হলো আমাদের মা। আমরা যদি জমিকে আঘাত করি তাহলে পরের বার আমাদের আনাজ দেবে না। আমরা ঠিক ততটাই নিই যতটা আমাদের দরকার। দেখো রাঘব দাদা, এটা মিষ্টি আলু। এটা আগুনে পোড়ালে এটা মিষ্টি হয়ে যায়, আর এটা খুব শক্তি দেয়। রাঘব একটা সবজি নিল আর সেটা শুকলো। ওর গন্ধটা মিষ্টি লাগলো। যখন ও মুখ ঘুরিয়ে দেখলো তখন ও জঙ্গলের আশেপাশে বিভিন্ন রকমের গাছ দেখতে পেল। আমরা শহরে অনেক খাদ আর ওষুধ প্রয়োগ করি, তবুও খেতে এত সুস্বাদু হয় না। আপনার জঙ্গল তো খনি। জঙ্গল ততদিনই খনি থাকে যতক্ষণ তোমার লোভ না থাকে। চলো, আজ তোমার জঙ্গলে কি করে খাবার তৈরি হয় সেটা শেখাই। ওরা তিনজনে আগে এগোলো আর নিজের ঝুলিতে অনেক রকমের ফল আর সবজি একঠা করলো। রাতে সোমা গ্রামের মাঝখানে খোলা জায়গায় খাবার বানানোর উপকরণ নিচ্ছিল। সোমা তুলে আনা নীল সবজিগুলোকে জলের পাত্রে ধুলো, তারপর সেগুলোকে টুকরো করলো আর সেগুলোকে কেটে দিল। উনি কোনো রকম তেল ছাড়াই ওই সবজিগুলোতে জংলি মশলা আর লাল ফলের রস মেশালো। রাঘব এই সব দেখতে থাকলো। অদ্ভুত, আপনি বিনা তেলেই রান্না করছেন। আমাদের ওখানে তো তেল ছাড়া কেউ রান্নাই করে না। তেলের কি দরকার? যখন এটাকে আমরা সবুজ বাঁশের মধ্যে ঢেলে, তখন বাঁশের জল এটাকে সুস্বাদু বানাবে। সোমা মশলায় লাগানো সবজিগুলো বাঁশের মধ্যে ঢেলে দিল। ওর তার মুখগুলোকে পাতা দিয়ে ঢেকে ওটাকে জ্বলন্ত কয়লার ওপরে লাগিয়ে দিল। কিছুক্ষণ পরই ওখান থেকে মিষ্টি গন্ধ আসতে লাগলো। গন্ধ আসছে রাঘব দাদা, এবার তুমি আঙ্গুল চাটতে থাকবে। সোমা কাপড়ের সাহায্যে বাঁশটাকে মন দিয়ে ওঠালো আর চাকু দিয়ে সেটা খুললো। তারপরও রান্না হওয়া খাবার পাতার প্লেটে ঢেলে দিল। রাঘব বড় গরস নিল আর ওর চেহারায় তৎক্ষণাৎ খুশি দেখা দিল। আরে, এ তো অতি সুস্বাদু। আমি সারা জীবনে এত সুন্দর খাবার কখনো খাইনি। এ হলো প্রকৃতির নিজস্ব স্বাদ রাঘব। রাঘব খাবারটা দেখলো। ওর মনে এখন নতুন বিচার জন্ম নিল। এই সফর কিন্তু লম্বা ছিল। আর তারপর সেই দিন থেকে 5 বছর পর দ্বীপের কিনারে একটা বাঁশ আর মাটির তৈরি দেয়ালে একটা ছোট ঘর দাঁড়িয়েছিল। জায়গাটা শান্ত আর সুন্দর দেখাচ্ছিল। ধাবার দরজায় পাতা দিয়ে তৈরি একটা বোর্ড লাগানো ছিল। এই ধাবাটা রাঘবই চালাচ্ছিল। আর এখন ওর বয়স এখন একটু বেশি দেখাচ্ছে, আর জংলি সবজি আর ফল দিয়ে গ্রামের খাবার বানাচ্ছিল। ছোট, 3 নম্বর টেবিলে আরো একটু জংলি মধু আর বাঁশওয়ালা স্যালাড নিয়ে যাও, তাড়াতাড়ি করো। আসছি রাঘব দাদা। সব লোকেরা তোমার তৈরি ফলের রসের দিওয়ানা হয়ে গেছে। ছোট এখন বড় হয়ে গেছে আর রাঘবের সব কাজে ওকে সাহায্য করে। লোকেরা ধাবায় বসে সুস্বাদু খাবার আনন্দ উপভোগ করছে। তখনই ওখানে ভীম এসে উপস্থিত হলো। রাঘব, তুমি তো আমাদের পুরনো পদ্ধতিকে একটা নতুন রূপ দিয়েছো। আমরা কখনো ভাবতেই পারিনি যে এরকম কিছু হতে পারে। ভীমদা, এ তো সব আপনাদেরই কৃপা। এই জঙ্গল আমাকে নতুন জীবন দিয়েছে। এই ধাবা হলো এই ধরিত্রী মাকে আমার ছোট্ট একটা উপহার। পরিবেশ শান্ত দেখাচ্ছিল। প্রাকৃতিক খাবারের গন্ধ আর মানুষের আনন্দে ভরা পরিবেশ। রাঘব, ভীম আর ছোটু এটা খুশিতে দেখতে লাগলো। আর তারপর একদিন দ্বীপের কিনারায় এক মোটর বোট এলো। কবির নামের এই বোঝদার দেখানো এই ব্যক্তি বোট থেকে নিচে নামলো। ওর পেছনে এক ক্যামেরাম্যানও নিচে নামলো। কবির একটু মুচকি হাসি দিয়ে আশেপাশে দেখলো, তারপর ক্যামেরার সামনে রিপোর্টিং করা শুরু করলো। বন্ধুরা, 5 বছর আগে একজন জেলে ঝড়ের জন্য উধাও হয়ে গেছিল। সবাই ভেবেছিল যে ও মারা গেছে, কিন্তু কিছুদিন আগে একটা সামুদ্রিক জাহাজ এই অচানা গোলাপি দ্বীপে একটা ধাবা দেখতে পেল। তাহলে রাঘব কি বেঁচে আছে? চলুন দেখা যাক। কবির আর ক্যামেরাম্যান ধাবার দিকে এগোতে লাগলো, কিন্তু রাস্তায় ওরা ছোটুকে দেখতে পেল আর তারপর ওর সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো।
আচ্ছা, তুমি কি এই দ্বীপেই থাকো? আচ্ছা, এখানে রাঘব বলে কি কেউ থাকে যে শহর থেকে এসেছে? আপনারা কে? আর এই অদ্ভুত দেখাতে কালো জিনিসটা কি? আমরা বাইরের লোকের সাথে কথা বলি না। ভয় পেও না, আমরা কোনো শত্রু নই। আমরা শুধু রাঘবের সাথে দেখা করতে চাই। ছোট কিছুক্ষণের জন্য অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু কবিরের ওকে সৎ মনে হলো। তারপর ও ওকে ধাবায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। কিছুক্ষণ পর ছোটু কবির আর ক্যামেরাম্যানকে ধাবার অবধি নিয়ে এলো। কবির রাঘবকে জীবন্ত দেখে অবাক হয়ে গেল। আপনি সত্যি রাঘব? আপনি এখনো বেঁচে আছেন? আপনার গ্রামের মানুষ তো ধরে নিয়েছে আপনি মারা গেছেন। হ্যাঁ, আমিই রাঘব, কিন্তু এখন আমি এই জঙ্গলেরই এক অংশ। আসুন, আপনি এত দূর থেকে এসেছেন, আগে কিছু খেয়ে নিন। রাঘব ওদের টেবিলে বসালো আর জংলি সবজি আর ফলে বানানো খাবার পরিবেশন করলো। ক্যামেরাম্যান সবকিছু রেকর্ড করলো। এসব কি রাঘব বাবু? আপনি আগে তো একটু খেয়ে দেখুন, তারপর নিজেই সিদ্ধান্ত নিন কেমন লাগলো। কবির একটু অস্বস্তির সাথে একটা গড়স তুললো, আর তখনই ওর এটা খুব ভালো লেগে গেল। ও মাই গড, এর স্বাদ তো অসাধারণ। এতে তো অন্যরকম একটা সতেজতা আছে। রাঘব কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে ভীমু আর সোমাকে দেখলো। তিনজনেই একে অপরকে দেখে হাসলো। ওখানে থাকতে থাকতে রাঘব কবিরকে সবুজ জঙ্গলে ঘোরাতে লাগলো। ওকে প্রকৃতির সৌন্দর্য আর জংলি ফল দেখালো। রাঘব ওকে নতুন লাগানো গাছ আর বড় গাছও দেখালো। ক্যামেরাম্যান সব কিছু নিজের ক্যামেরায় রেকর্ড করতে লাগলো। রাঘব বাবু, আপনার খাবার সত্যি অসাধারণ, কিন্তু এই জঙ্গল থেকে প্রতিদিন ফল নিলে এই জঙ্গল শেষ হয়ে যাবে না? এটাই তো সবচেয়ে বড় ব্যাপার কবির। আমরা জঙ্গল থেকে যা নিই তার দ্বিগুণ ফেরত দিই। কবির রাঘবের সিম্পলিসিটি আর প্রকৃতির প্রতি ওর ভালোবাসাকে দেখে হাসলো। ও ক্যামেরার সামনে বলা শুরু করলো। বন্ধুরা, এটা একটা অদ্ভুত শিক্ষা। যেখানে শহরে মানুষ জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, সেখানে এই আদিবাসী সম্প্রদায় আর রাঘব মিলে জঙ্গলকে আরো সজীব করে তুলছে। ক্যামেরাম্যান জঙ্গলের পুরো চক্কর কাটালো আর আলাদা রকমের সবজি আর ফলকে রেকর্ড করতে লাগলো। আর কিছুদিন ওখানে থাকার পর কবির আদিবাসী ধাবার সামনে দাঁড়িয়েছিল। তো বন্ধু, আদিবাসী ধাবার এটাই হলো গল্প। এটা শুধু একটা ধাবার গল্প নয়, বরং এটা একটা শিক্ষা যে আমরা কিভাবে প্রকৃতির ক্ষতি না করে একটা নতুন জীবন যাপন করতে পারি। রাঘব আর শহরে ফিরে যাবে না, কারণ ও ওর আসল পরিবার আর শান্তি এখানেই পেয়ে গেছে। কবির রাঘবের দিকে তাকালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাঘব বাবু, আমাদের এই রাস্তা দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। শুধু পৃথিবীতে প্রচার করবেন জঙ্গলকে যেন বাঁচিয়ে রাখে, তাহলে জঙ্গল কখনো আমাদের খালি পেটে রাখবে না। কবির সহমতির সাথে মাথা নাড়ালো। এরপর ক্যামেরাম্যান রেকর্ডিং বন্ধ করে দিল আর কবির আর ক্যামেরাম্যান নিজের বোটে বসে দ্বীপ থেকে চলে গেল। রাঘব আদিবাসী সমুদায়ের সাথে ওখানেই ওই দ্বীপে থেকে গেল আর নিজের মাটি দিয়ে তৈরি আদিবাসী ধাবা চালাতে লাগলো। গল্প এখানেই শেষ হলো।